আজকে যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে একজন উদ্যোক্তা হিসাবে আপনি আপনার কোম্পানিতে কেন প্রফিট কম হচ্ছে বা কোথায় আরেকটু নজর দিলে প্রফিট আরেকটু বেশি হতে পারে বা যদি লস হয়ে থাকে কোথায় লস হচ্ছে সেগুলো বের কিভাবে আপনি করবেন এবং কিছু রেশিও আছে সেই রেশিওগুলো কিভাবে অ্যানালাইসিস করবেন আপনি একজন উদ্যোক্তা হিসাবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। আজকে অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে অডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আপনি এমনভাবে তাকাবেন, এমনভাবে দেখবেন অ্যাকাউন্টসগুলো বা অ্যাকাউন্টসের রেশিওগুলো এমনভাবে দেখবেন যেন আপনি অডিট করছেন কোম্পানির আপনার কাজকর্ম। কারণ আপনার হিসাব তো রাখে অ্যাকাউন্ট্যান্ট বা অন্য কেউ, আর আপনি যদি ছোট হন হয়তো অন্য ক্যাশিয়ার রাখছে বা আপনি নিজেও কিছু কিছু জিনিস রাখেন, কিন্তু সব জিনিস অনেক সময় দেখার সুযোগ হয় না। সেই কারণেই আমি যে এই জিনিসগুলো বলার চেষ্টা করছি। আপনারা অ্যাকাউন্টস আপনার করতে হবে, অ্যাকাউন্টস না করলে আপনি মাস শেষে আপনার কত লাভ হলো লস হলো এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো একটু চট করে সবাই লিখে ফেলবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনলাইন ক্লাস দেখছেন, একটু কমেন্টে লিখে ফেলবেন। মূলত আরেকটা যে জিনিস বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অনেকেই আছেন অ্যাকাউন্টস করেন না। আমি বলবো অ্যাকাউন্টসটা আপনি করবেন, কারণ অ্যাকাউন্টসটা যদি না করেন তাহলে আপনি হিসাবের মাস শেষে আপনার কি দাঁড়ালো সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনার স্টকে কি আছে, কতদিনের পুরনো রিসিভেবল পাওনা টাকা পড়ে আছে, কতদিনের পুরনো স্টক পড়ে আছে, এগুলোও কিন্তু বের করতে হয় আপনার অ্যাকাউন্টস থেকে। আপনি স্টকে দেখলেন অনেক টাকা পড়ে আছে, তাহলে আপনাকে ওইটাকে এজিং করতে হবে যে আমার আগের মাসের স্টক কত, তার আগের মাসের স্টক কত, তার আগে এমন আছে কিনা যে 1 বছর আগে কেনা বা 2 বছর আগে কেনা কোনো স্টক পড়ে আছে কিনা, তাহলে সেগুলোকে যদি কোনো ডিসকাউন্ট প্রাইসে আমার স্টক ক্লিয়ার করার জন্য সেল করতে হবে কিনা। সো এই জিনিসগুলো আমি অডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো বলছি। সো আমরা আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে, যেটা আমি আগেও বলেছি আজকে রিপিট করছি, মালিক হিসাবে আপনি যখন তখন ক্যাশে হাত দিবেন না। আপনি ক্যাশে যদি হাত দেন, যখন তখন ক্যাশ থেকে আপনি টাকা তোলেন, আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে আপনার কোনো দিন হিসাবের তল খুঁজে পাবেন না। আপনি দেখবেন যে সবসময় একটা ক্রাইসিসের মধ্যে চলছে, আপনার দরকারের সময়, প্রোডাক্ট কেনার সময়, মার্কেটিংয়ের সময় টাকা পাওয়া যাচ্ছে না, কারণ ফান্ড নাই। সো এইটা করা যাবে না। আপনি সবসময় নিজের টাকাটা, এবং প্রথমে যেটা উচিত সেটা হচ্ছে প্রথম 1 বছর অন্তত কোম্পানি থেকে কোনো কিছু না নেওয়া। আপনি আগে যেভাবে চলেছেন সেভাবে চলবেন। আর এখন আপনি কোম্পানি করেছেন বলে, ব্যবসা শুরু করেছেন বলে প্রথম দিন থেকেই ব্যবসা থেকে টাকা নিতে হবে, এটা কিন্তু কোনো কথা না। সেই জন্য আমি সবসময় বলে আসছি ধারাবাহিকভাবে যে আপনারা যতটা পারেন এটার উপর লোড দিয়ে কম দেওয়ার চেষ্টা করবেন। 1 বছর পরে বা 1.5 বছর পরে আপনি কিছু কিছু টাকা ওখান থেকে নেওয়ার চেষ্টা করবেন হাত খরচের মতো করে। কোনো বিলাসিতার কোনো প্রয়োজন নাই, যে যতটুকু না হলেই নয়, এবং সেটাও নেবেন আপনার সহকর্মীরা যখন বেতন নিবে একই সময় আপনি নেবেন, আর সারা মাস আপনি ক্যাশে কিন্তু হাত দিবেন না। এইটা যদি নিজেকে সংবরণ করতে না পারেন, আপনার কিন্তু ক্যাশ ম্যানেজমেন্ট মারাত্মকভাবে ফল করবে এবং আপনার কোম্পানি কিন্তু ক্রাইসিসে পড়বে। এই ক্যাশ ম্যানেজমেন্টের কারণে অনেক কোম্পানিকে আমি ডুবে যেতে দেখেছি। সো আমরা আজকে কিছু টার্মিনোলজি নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে যে যেটা বললাম যে অডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে বা একজন উদ্যোক্তা হিসাবে কোন কোন বিষয়গুলোতে আপনি নজর দিবেন, যেগুলো আপনাকে কস্ট কন্ট্রোল করতে, প্রফিটেবিলিটি বাড়াতে বা কেন প্রফিট কম হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে আপনার সুবিধা হয়। যেমন একটা বললাম হচ্ছে স্টকে আপনি দেখতে হবে যে আপনার স্টকের টাকা কত। সে কথার কথা 5 লাখ টাকা স্টকে পড়ে আছে, এই 5 লাখ টাকাকে আপনার ভাঙতে হবে। এই 5 লাখ টাকাকে আপনার ভাঙতে হবে যে এই 5 লাখ টাকার মধ্যে 1 মাস আগের, 30 দিন আগের কত টাকা, সে কথার কথা 3 লাখ টাকা। 60 দিন আগের কত টাকা, সে কথার কথা 1 লাখ টাকা। 90 দিন আগের কত টাকা, সে কথার কথা 50,000 টাকা। এভাবে আপনি যদি ভেঙে নেন যে দেখতে পাবেন যে সে কথার কথা 360 ডেজ বললাম হিসাবের সুবিধার জন্য, 360 ডেজ মানে 1 বছর আগেরও মেবি 50,000 টাকা পড়ে আছে স্টকে। এই হিসাবটা, এই ফিগারটা তো আপনার জানতে হবে, আপনাকে শুধু হিসাব দিয়ে দিল 5 লাখ, এটা ডিটেইলে আপনাকে যেতে হবে যে কোন কোন মাসের কোন কোন সময়ের কতদিন আগের ডেজ, এটা হচ্ছে ডেজ, কতদিন আগের স্টকটা পড়ে আছে। এই হিসেবটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সর্বনাশ হয়ে যাবেন। কারণ এইটা হয়তো সেল হয়ে যাবে, এটাও হয়তো সেল হয়ে যাবে,
কিন্তু এই দুইটা ফিগার কেন এত লম্বা সময়, তার মানে এই প্রোডাক্টগুলোর কোন প্রোডাক্ট, কোন আইটেম, সেগুলোর চাহিদা তার মানে নাই, তাহলে আমি কেন কিনেছি, বা কিনে থাকলেও আমি এখন এগুলো দরকার হলে এগুলো বিক্রি করার সময় একটার সঙ্গে একটা ফ্রি দিয়ে হোক, বা ডিসকাউন্টেড প্রাইস হোক, বা হাফ প্রাইস হোক, কারণ এই টাকাটা পড়ে থাকা মানে আপনার লস। এই টাকাটা তো আপনাকে কোনো রেভিনিউ দিচ্ছে না, এখান থেকে রেভিনিউ আসবে, এখান থেকে তো কোনো রেভিনিউ আসবে না, এটা তো পড়ে থাকবে। 365 দিন আগে, 1 বছর আগের যদি কোনো টাকার অ্যামকো স্টকে পড়ে থাকে তো সর্বনাশের কথা, তাই না? তো এটা আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে এটা কেন হলো। আরেকটা জিনিস হচ্ছে যে সেলস ভার্সেস নেট প্রফিট। ধরেন আমি ধরে নিচ্ছি আপনার কোম্পানি প্রফিটে আছে, সেলসের কত পার্সেন্ট নেট প্রফিট হচ্ছে সেটা আপনাকে বের করতে হবে। ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দেই যে কথার কথা আমার সেল হচ্ছে 7 লাখ টাকা, বা আমরা ধরে নিলাম হিসাব সুবিধার জন্য ধরে নেই 5 লাখ টাকা, সেল হচ্ছে 5 লাখ টাকা, প্রফিট হয়েছে 50,000 টাকা, তাহলে পার্সেন্টেজটা কত? সিম্পল, 10%। নেট প্রফিট 10%। ওকে, কিন্তু এটা যদি এটাকে 15 করা যায় কি না, এই 15 করার জন্য বা এটাকে 20 করার জন্য বা 18% করার জন্য কি করা যায়, এই পার্সেন্টেজগুলো আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমার কি করতে হবে, আমাকে ওই ডিটেলে যাইতে হবে। ডিটেল কি, আমার এই নেট প্রফিটটা বের হয় কোথা থেকে? সেলস মাইনাস all expenses including cost of sales and including cost of sales, মানে আপনি যেটা পারচেজ করছেন ম্যাটেরিয়াল প্লাস অপারেশন এক্সপেন্সেস, তাই না? অপারেশন এক্সপেন্সেস এটা হচ্ছে অল এক্সপেন্সেস। এখন এই এক্সপেন্সে আপনার হাত দিতে হবে, তার মানে আমি কি বেশি দামে জিনিস কিনছি কিনা সেটা আপনাকে বাইর করতে হবে, তাই না? কস্ট অফ সেলসের সঙ্গে সেলসেরও একটা রেশিও বের করতে হবে। কস্ট অফ সেলস ভার্সেস সেলস, এই রেশিওটা আপনাকে বের করতে হবে যে আমি যে টাকায় বিক্রি করি সেটার কস্ট কত। এটা আমরা যদি এটাও একটা ফিগার বের করার চেষ্টা করি যে একই আমি সেল করেছি 5 লাখ টাকা, হ্যাঁ সেলস, আর কস্ট অফ সেলস হলো কথার কথা 4 লাখ টাকা বা 2.5 লাখ টাকা ধরলাম, না 4 লাখই ধরি, 3 লাখ টাকা ধরলাম, 3 লাখ টাকা। তাহলে আমার মার্জিন কত, পার্সেন্টেজ কত আসে ক্যালকুলেটরে দেখেন, সম্ভবত 30% হলে 30%, 33% সম্ভবত, হ্যাঁ। তাহলে আমি যে দামে একটা 100 টাকা একটা জিনিস কিনলে আমি 133 টাকা বিক্রি করি, জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ালো আর কি, হুইচ ইজ মডারেটেবল। তাহলে এই পার্সেন্টেজটা যদি আপনার এরকম হয় যে 10%, তাহলে তো এখানে কোনো ফিগারই আসবে না নেট প্রফিটে, কারণ এরপরে তো আপনার আরও কী আছে, অপারেশনাল এক্সপেন্ডিচার আছে। অপারেশনাল এক্সপেন্ডিচারে আপনার কী কী থাকে, স্যালারি থাকে, অফিস ভাড়া থাকে, তারপরে আপনার কনভেন্স থাকে, সেখানে ট্রান্সপোর্টেশন থাকে, ডেলিভারি চার্জ থাকে, আরও অনেক কিছু থাকে। তো সেগুলো ইলেকট্রিসিটি ইউটিলিটি বিল থাকে, এসির বিল থাকে, অনেক কিছু থাকে যদি আপনি এসি লাগান। তার মানে এটা যদি 10% হয় তাহলে তো এখানে কিছুই থাকবে না। তো সেই জন্য এই পার্সেন্টেজগুলো আপনার বুঝতে হবে। তাহলে আমরা স্টকটা বললাম, কস্ট অফ সেলস বললাম, সেলস ভার্সেস নেট প্রফিট বললাম। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটু ডিটেলে আমি যেতে চাই এবার। এই যে আমরা বললাম স্টক, মেবি আপনার বেশ কয়েকটা ওয়্যার হাউস আছে বা ব্রাঞ্চ আছে বা শোরুম আছে, আমরা এগুলাকে বলি কস্ট সেন্টার, অ্যাকাউন্টিংয়ের ভাষায় এগুলোকে বলে কস্ট সেন্টার, হ্যাঁ।
সেটা কি? সেটা হচ্ছে ওয়্যারহাউস বা শোরুম। আপনি হয়তো টোটালে প্রফিট করতেছেন, খুব খুশি, আমি আমার 4টা শোরুম আছে বা 2টা শোরুম আছে, একটা ওয়্যারহাউস আছে, ওয়্যারহাউস তো না, সেলস সেন্টারগুলো তো নর্মালি শোরুম হয়, আমার 3টা শোরুম আছে, আমি খুব প্রফিট করতেছি, খুব খুশি আমি। কিন্তু আপনি কখনো যাচাই করলেন না যে ইন্ডিভিজুয়ালি এক একটা শোরুমের প্রফিটেবিলিটিটা কী করতে হবে। তখন আপনাকে ওই যে কস্ট সেন্টার বলে, প্রত্যেকটা শোরুমকে এক একটা কস্ট সেন্টার হিসেবে কনসিডার করতে হবে, এবং প্রত্যেকটা শোরুমের ওই যে যেভাবে বললাম সেলস, ওই শোরুমের সেলস কত, সেই সেলস থেকে আপনার কস্ট অফ সেলস বাদ দিতে হবে, সেই কস্ট অফ সেলস থেকে অপারেশনাল এক্সপেন্স, তার শোরুমের ভাড়া, এসি, স্যালারি, ইউটিলিটি বিল, ডেলিভারি সব বাদ দিয়ে যেটা থাকে, দেখা গেল একটা শোরুমে 1 2 3 আপনি 50,000 টাকা লাভ করেছেন, কথার কথা, একটা শোরুম থেকে আপনি লাভ করেছেন 30,000, একটা শোরুমে লস করেছেন 10,000, আর একটা শোরুমে আপনি লাভ করেছেন 30,000। তার মানে এইটা তো ভালো করছে না, এটা তো অসুস্থ, এটা তো চিকিৎসা দরকার। একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে এগুলো জানতে হবে যে কোথায় চিকিৎসা দরকার, তাহলে এটা কেন হচ্ছে। তার মানে আমি কি এটা বন্ধ করে দেবো? দেখেন, আপনি এটা বন্ধ করে দিলে, এটা যদি বন্ধ করে দেয় লাভ কিন্তু 60,000, তাহলে আমি এটা চালাচ্ছি কেন? এরকম বিজনেসও হইতে পারে একটা লোকের, আমি তো এটা শোরুম দিয়ে বুঝালাম, একটা লোকের 5টা ব্যবসা থাকতে পারে। হ্যাঁ, কখনো কখনো এটা 1 মাসের বা 2 মাসের বা 1 দিনের সিদ্ধান্তে বন্ধ করা যাবে না, কখনো কখনো খেয়াল না করার কারণে এগুলো হয়, আবার কখনো কখনো লস জানতে হবে, যে আমি জানতে হবে আপনার। আমার কথা হলো, আপনি জানবেন যে আমি লস করছি, এইটা ভেবে যে ভবিষ্যতে আমি এখানে প্রফিট করব, তাহলে আমার আরেকটা, এখানে যদি আমি 10,000 টাকাও আনতে পারি, তাহলে তো আমার প্রফিট 70,000 হয়ে গেল। কিন্তু আপনাকে জানতে হবে যে সেখানে লস হচ্ছে। বা এখন যখন 10,000 আপনার ধরে নিলাম 10,000 টাকা প্রফিট হচ্ছে, তাহলে এটা 30 হলে এটা 10, তাহলে এটা কেন 20 না, 25 না, বা 30 না, বা 40 না, সেই হিসাব আপনাকে, সেটা জবাবদিহিতা আপনাকে করতে হবে। এটা কে চালায়, তাদের বেতন কত, তাদের এফিসিয়েন্সি কী, এটা আপনাকে দেখতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদের আজকে একটু বলার চেষ্টা করব, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স। এইটার উপরে অনেকেই খুব ভালো নজর দিতে পারেন না, এবং এই ক্যালকুলেশনটাও করতে পারেন না যে আমি কতগুলো লোক নিব, কখন কোন লোক প্রয়োজন হবে। অনেক সময় দেখা যায় একটা প্রতিষ্ঠানে যে যারা যারা আছে তাদের সবাইকে সঠিকভাবে কাজও দেওয়া হয়নি, এরকমও হয়। সো হিউম্যান রিসোর্সও এক একটা কস্ট সেন্টার হিসেবে আপনাকে কনসিডার করতে হবে। মানে হচ্ছে আপনার স্টাফ, আপনার অফিসের এমপ্লয়ি যেটা বলে, এটারও আপনাকে কিন্তু হিসাব করতে হবে। আপনার যদি এমপ্লয়ীদের স্যালারি যেটা, এই স্যালারিটা আপনার সেলসের কত %, এটা আপনাকে বের করতে হবে। 10 থেকে 15%টাকে, এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, 15%টাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বা মডারেট ধরা হয়। কোনো কোনো কোম্পানি আছে শুধুমাত্র, যেমন সফটওয়্যার কোম্পানি বা প্ল্যান্টের, বা যেগুলোতে হিউম্যান রিসোর্সই খুব দামি দামি নিতে হয়, সেখানে আরও অনেক বেশি। কিন্তু যে নর্মালি আমাদের যে ট্রেডিশনাল বিজনেসে 10 থেকে 15%, 20%ও হইতে পারে, হচ্ছে আপনার সেলসের এইটাতে খরচ হবে। এরকম কিছু স্ট্যান্ডার্ড ফিগার আপনার মাথার মধ্যে রাখতে হবে, কারণ আপনার তো আরও ফিগার আছে, আরও আপনার বাড়ি ভাড়া আছে, আপনি কত টাকায় দোকান নেবেন সেই হিসাবটাও আপনাকে কিন্তু করতে হবে। আপনি চাইলেই একটা বিশাল 5-3 লাখ দিয়ে, 1 লাখ টাকা দিয়ে একটা শোরুম নিয়ে নিলেন, 5 লাখ টাকা দিয়ে একটা অফিস নিয়ে নিলেন, তো হবে না। আপনার রিটার্নটা সেই আছে কি না সেই হিসাবটা তো করতে হবে, তাই না? সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি যে ম্যান পাওয়ারটাকে সঠিকভাবে আপনি ব্যবহার করছেন কিনা, এবং সেইখান থেকে প্রত্যেকের ইনপুট এবং আউটপুট আসছে কিনা, এটা আপনাকে কিন্তু কনসিডার করতে হবে। নাহলে কিন্তু আপনি দেখবেন যে দিন শেষে অনেক কিছু হচ্ছে না। আর
ম্যান পাওয়ারটাকে যদি সঠিকভাবে সঠিক লোককে সঠিক জায়গায় আপনি যদি বসাতে না পারেন, এটা কিন্তু একটা উদ্যোক্তার একটা লিডারশিপ কোয়ালিটি বা ম্যানেজমেন্ট কোয়ালিটি বলা যায়। অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি এই ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করতে না পারার কারণে বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটা প্রফিটেবল বিজনেস নষ্ট হয়ে গেছে। কারণ সেখানে চুরি হচ্ছে, সেখানে নানান রকম পিলফারেজ হচ্ছে, সে জানতে পারছে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি যে জিনিসটা সবসময় বলি, এটাও একটা কস্ট অডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনার জন্য সুবিধা। সবসময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে সেল হবে, আপনার জন্য হিসাব করতে খুব সুবিধা হবে, আপনার জন্য ক্রস চেক করতে খুব সুবিধা হবে। আপনার যে সেলটা হবে প্রতিদিন যে সেলটা হবে, পরের দিন সকালে ওই সেলটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবেন। পুরো সেল, কোনো টাকা 10,000 টাকা সেল হয়েছে, ব্যাংকে জমা। টাকা খরচ হবে, আপনি চেক কেটে দিবেন, দরকার হলে পেটি ক্যাশ দিয়ে দিবেন। পেটি ক্যাশ আপনি দিয়ে দিবেন, সে কোম্পানির ধরন অনুযায়ী, সেটা 5,000 হইতে পারে, 50,000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ফুল সেলস আপনার ব্যাংকে যেতে হবে। তাহলে মাস শেষে আপনার কত টাকা সেলস হয়েছে এটা জানার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট্যান্টকে ফোন করা লাগবে না, বা তার থেকে রিপোর্ট নেওয়া লাগবে না। আপনি ব্যাংকের স্টেটমেন্টটা আনলেই জানতে পারবেন যে আপনার এত টাকা সেল হয়েছে, কারণ সব টাকা তো ব্যাংকে যেতে হবে। এটা একদম মানে এটা মাস্ট। এবং এটা সুবিধাটা কি, আপনি এটা ব্যাংকে করতে পারেন বা আপনি যে কোনো অ্যাপসেও করতে পারেন, সে যেভাবে সুবিধা হয়। এটা সুবিধা কি, ব্যাংকিংটা করলে যেটা হবে, আপনার ব্যাংকিংয়ে একটা ট্রানজ্যাকশান তৈরি হবে। এরপরে আপনি যদি কোথাও কোনো প্রজেক্ট প্রোফাইল দিতে চান, কোথাও টেন্ডার করতে চান, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনার কিন্তু এই টাকা যেতে দেবে। সো আমরা অনেক সময় কি করি, সেল হয়েছে আজকে, ধরেন কথার কথা 50,000 টাকা সেল হয়েছে, হ্যাঁ, আজকে হয়তো কোনো কারণে 20,000 টাকা খরচ হলো, আপনি কি করলেন, 30,000 টাকা বাঁচলো, 30,000 টাকা ব্যাংকে পাঠিয়ে দিলেন। নো, ডোন্ট ডু ইট, নো, এটা করা যাবে না। 50,000 টাকাই ব্যাংকে যেতে হবে এবং এই টাকাটাও ব্যাংক থেকে খরচ হবে। তাহলে পরে আপনি ব্যাংকের ট্রানজ্যাকশান ভলিউমটা অনেক বড় হবে এবং তখন আপনি লোন নিতে, আপনার যেটা বললাম টেন্ডারে পার্টিসিপেট করতে, যে কোনো, তারপরে হচ্ছে নতুন ইনভেস্টার পাইতে আপনার সুবিধা হবে। কারণ সবাই ব্যাংকটাকে ট্রাস্ট করে। আপনি ক্যাশে কি খাতা মেনটেন করলেন, এটাকে কিন্তু কেউ খুব একটা ট্রাস্ট করবে না। সবাই দেখবে যে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশান ভলিউমটা কি, কত পেজ, এক মাসে আপনার কত পাতা ভরছে, এটা কিন্তু মানুষ দেখতে চায়। অনেকে দেখা যায় যে ব্যাংকে কোনো ট্রানজ্যাকশানই করে না, ব্যাংক অ্যাকাউন্টই খোলে না। এটা আপনি যেই ব্যবসায়ী করেন, আমি আগের ক্লাসে বলেছিলাম যে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, দরকার নাই তবুও থাকতে হবে। দরকার নাই এটা তো বলাই যাবে না, কিন্তু আমাদের দেশে অনেকেই ফেসবুক পেজে বিজনেস করে ট্রেড লাইসেন্স করতে চান না। এটা ভুল, কারণ ট্রেড লাইসেন্সটা যত পুরনো হবে, আপনি ওই যে দেখবেন যে কোথাও একটা টেন্ডার সাবমিট করতে গেছেন, বলবে যে আপনার ব্যবসার বয়স 3 বছর হইতে হবে। তা আপনি ব্যবসার বয়স 3 বছর কী দিয়ে প্রমাণ করবেন? ট্রেড লাইসেন্স দিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে না, তাই ট্রেড লাইসেন্সটাই এটা সবচেয়ে বড় প্রমাণ যে ট্রেড লাইসেন্সটা কত আগের করা। আপনি পেজ দিয়ে একটা অ্যাকাউন্ট মেনটেন করেন, এটা কিন্তু আপনি কাউকে বুঝাতে পারবেন না যে আপনি ব্যবসা 5 বছর আগে থেকে করছেন বা 3 বছর আগে থেকে করছেন। আপনি ব্যবসা যে কবে থেকে করছেন সেটা আপনাকে ইন্ডিকেট করবে ট্রেড লাইসেন্স। সো ট্রেড লাইসেন্সটা আপনি অবশ্যই করবেন। একই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধা তো একটা বললাম, আর একটা সুবিধা, আপনি অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে আপনি কিন্তু নিশ্চিত থাকলেন যে আপনার প্রতিদিনের সেলটা ব্যাংকে চলে যাচ্ছে। তাহলে খরচগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি খরচগুলো হয়, আপনার কিন্তু অনেক রকমের ডেফিসিয়েন্সি মানে বা ভুল বা কারো যদি ভিন্ন উদ্দেশ্য থাকে, সেগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন। এখন আসি আমি পারচেইজে আপনি যে জিনিসগুলো ফলো করবেন বা মেনটেন করবেন, প্রথম কথা হচ্ছে আপনার কোম্পানির একটা পারচেজ পলিসি থাকতে হবে। অনেকেই ভাবে যে পারচেজ তো আমি করছি, আপনি বড় হচ্ছেন, একদিন অনেক বড় হবেন, এখনই চিন্তা করতে কি সমস্যা? পারচেজ পলিসি প্রত্যেক কোম্পানিতেই থাকে, আমার কোম্পানিতেও আছে, প্রত্যেক কোম্পানিতে কিন্তু পারচেজ পলিসি থাকে। কি সেটা? পারচেজ পলিসিতে আপনার একটা পারচেজ আপনি কীভাবে করবেন সেটার কিন্তু কতগুলো দাম। যেমন যে কোনো একটা পারচেজ করতে হলে 3টা প্রাইস নিতে হবে, 3 কোটেশন বলে, 3টা কোটেশন নিতে হবে। সেই কোটেশনগুলো ইভ্যালুয়েশন করার জন্য
পারচেজ ডিপার্টমেন্ট, নর্মালি ইভ্যালুয়েশনগুলো পারচেজ ডিপার্টমেন্ট আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট মিলে করে। কোনো কোনো অফিসে পারচেজ ডিপার্টমেন্ট থাকে, কোনো কোনো অফিসে অ্যাডমিন ডিপার্টমেন্টই পারচেজের কাজটা করে। তাহলে সেটা ইভ্যালুয়েশন করে অ্যাডমিন আর অ্যাকাউন্টস মিলে, যে এই কোটেশনগুলা সঠিক আছে কিনা। 3টা কোটেশন থেকে প্রাইস কোনটা লো কিন্তু মান ভালো, প্রাইস লো হলেই সবসময় প্রোডাক্ট কিনতে হবে, এই চিন্তাটাও আবার ভুল। অনেকে এই জায়গাটা ভুল করেন যে আমি লো প্রাইসেরটা কিনবো, কিন্তু লো প্রাইসের মেবি মানটা ঠিক না, সেই মানটা ইভ্যালুয়েশনও আপনাকে করতে হবে। যে তার মানে কি, আপনি তার মানে সেকেন্ড লোয়েস্ট যেটা তারটা কিনতে হবে আপনাকে। একদম লো যেটা পেলেন মেবি এটা আপনার মানের সঙ্গে যাচ্ছে না, আপনার ক্রাইটেরিয়া। এবং বড় কোম্পানিগুলো তো আরও অনেক কিছু করে, একদম পত্রিকা বিজ্ঞাপন দিয়ে দেয় আমি এই জিনিস কিনতে চাই, এই হচ্ছে ক্রাইটেরিয়া, টেন্ডার যেটা বলে, আপনারা জানেন সেটা, তাই না? কিন্তু আমাদের যারা মিডিয়াম সাইজ বা স্মল সাইজ কোম্পানি, তাদের জন্য আমাদের নিজেদেরই প্রাইস কোটেশন নিতে হয় বিভিন্ন কোম্পানি থেকে। আমি ধরেন আমি একটা এসি কিনবো বা একটা কম্পিউটার কিনবো বা 5টা ল্যাপটপ কিনবো, আমি 3টা কোম্পানি থেকে আমি ল্যাপটপের কনফিগারেশন একটা ফিক্স করে নিব, যে আমি কি Core i7 কিনবো না Core i5 কিনবো। আমি একটা কনফিগারেশন ঠিক করে নেব, সেটা র্যাম কত হবে, হার্ড ডিস্ক কত হবে, এটা আগে ইন্টারনালি অ্যাডমিন ডিপার্টমেন্ট বা পারচেজ ডিপার্টমেন্ট বসে ঠিক করে নেবে। রিকোয়ারমেন্টটা কী, কই কাজের জন্য ব্যবহৃত হবে, তাই না? Core i7 যেখানে Core i3 লাগবে, সেখানে তো Core i7 দিয়ে লাভ নেই, অপচয়। এই প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু আপনার এফিসিয়েন্সি আছে। সো এবং যেখানে Core i7 লাগবে সেখানে Core i3 দেওয়া আর না দেওয়া তো একই কথা। তার মানে ওই পুরাটাই তো লস, কারণ ওই Core i7 ছাড়া সে হয়তো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, ওয়েব ডেভেলপমেন্টের কাজই হবে না। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। 3টা প্রাইস নিয়ে সেখান থেকে লোয়েস্ট বাট মানটা ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, সেইটা যেটা হয় সেটা সিলেকশন করে একটা চার্ট করে উদ্যোক্তার কাছে আসে। তখন আপনি দেখলেন যে হ্যাঁ, আমার টোটাল যে পারচেজ পলিসির যে প্রসিজিওরগুলো ছিল, সমস্ত প্রসিজিওরগুলো ফিল আপ করা হয়েছে এবং সঠিক লোকের কাছ থেকেই মাল কেনা হচ্ছে। এইটা এনশিওর করার জন্যই কিন্তু পারচেজ পলিসিটা লাগে। কিন্তু উদ্যোক্তা হিসেবে আপনি এটা জানতে হবে, কারণ এর সঙ্গে কস্ট এফিসিয়েন্সির সম্পর্ক, কস্ট কন্ট্রোলের সম্পর্ক আছে, প্রফিটেবিলিটির সম্পর্ক আছে। এখানে যদি আপনি কস্ট কমাইতে পারেন, প্রফিটেবিলিটি বাড়বে। আমি আজকে ঘুরে ফিরে ওই প্রফিটেবিলিটির জায়গাটাই কথা বলছি। এখানে কস্ট কমাতে পারলে প্রফিটেবিলিটি বাড়বে প্রতিটা জায়গায়। এরকম প্রতিটা জায়গায়, প্রতিটা পারচেজে আপনি যত ধরনের, আপনি ইভেন আপনি অফিস নিচ্ছেন, অফিস ভাড়া করছেন, সেখানেও আপনাকে 3টা 4টা 5টা 10টা বা অফিস দেখে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই না? আপনি যে কোনো ইভেন রিকারিং এক্সপেন্ডিচারও আপনি যেগুলো করেন না কেন, কারণ হচ্ছে যে প্রত্যেক মাসে এটা তো আপনাকে ভাড়া গুনতে হবে, তাই না? তো এইভাবে আপনি পুরো জিনিসটা যদি প্ল্যান করেন, আমার মনে হয় যে আপনাদের জন্য একজন উদ্যোক্তা হিসেবে আমি যেটা বলেছিলাম শুরুতে, অডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনার পুরো জিনিসগুলো কভার করতে সুবিধা হবে। এখন ধরেন লস হচ্ছে, একটা কোম্পানিতে লস হচ্ছে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে কেন লসটা হচ্ছে, কোন জায়গাটায় আমার অপচয়টা হচ্ছে, কোন জায়গাটায় হাত দিলে পরে আমি লসটা কভার হচ্ছে। কি আমি যে পারচেজ করছি, প্রোডাক্ট পারচেজ করছি যেটা বিক্রির জন্য পারচেজ, এটা কিন্তু ব্যবহারের জন্য পারচেজ না, সে বিক্রির জন্য যে পারচেজ করছি সেই পারচেজ প্রাইসে আমার বেশি হচ্ছে, যেটা আমি আপনাদের বললাম যে রেশিওটা অ্যানালাইসিস করতে হবে। এবং রেশিও অ্যানালাইসিস করলে সুবিধা কি, আপনি কিন্তু আগের থেকে করে থাকলে একটা স্ট্যান্ডার্ড আপনি পেয়ে যাবেন। আপনি যখন দেখবেন যে আপনার প্রফিট হচ্ছে, তখন রেশিও অ্যানালাইসিসটা কী ছিল, পারচেজ ভার্সেস কস্ট অফ সেলস ভার্সেস সেলস, এর পার্সেন্টেজ কী ছিল। এখন যখন লস হচ্ছে, পার্সেন্টেজটা কী, তা আপনি তো খুব সহজে বের করতে। তার মানে হচ্ছে আমার তো প্রফিট হবে এই পার্সেন্টেজ, তার মানে তুমি বেশি দামে প্রোডাক্ট কিনছো, তুমি বিক্রির জন্য যে প্রোডাক্টটা কিনছো সেটা বেশি দামে কিনছো, যার কারণে আমার লস হচ্ছে। তারপরে আমার যদি অফিস ভাড়া, সেখানে আমি কমাইতে পারি কিনা। এখন যেহেতু একটা সিস্টেম হয়েছে, কিছু হোম অফিস করে অফিসটা ছোট করা যায় কিনা। আমি লস হলে বলছি, প্রফিট হলে অনেক কিছু চিন্তা করে না, কিন্তু লস হলে 101টা প্রশ্ন করতে হয়। এটা একটা রুল অফ দ্য গেম আছে উদ্যোক্তাদের, যে প্রফিট হলে অনেক প্রশ্ন অবতারণা মানুষ কিন্তু করে না, ঠিক আছে চলতেছে কোথাও কোথাও একটু না একটু, কিন্তু যখন লস হবে তখন কিন্তু যারা দায়িত্বে আছে তাদেরকে 101টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেই জন্য লস হলে আপনাকে অফিসটা ছোট করতে হবে কিনা। তারপরে আমি যে
সহকর্মীদের রেখেছি, তাদের আমি ঠিকমতো কাজ দিয়েছি কিনা, সেখান থেকে প্রপার আউটপুট আসতেছে কিনা। যদি কেউ মনে হয় যে এফিশিয়েন্ট না, আমরা বসায় বসায় বেতন দিচ্ছি, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কোনো সুযোগ তো নাই, মানে ইটস এ বিজনেস। বাই দ্য এন্ড অফ দ্য ডে এখানে ইটস এ বিজনেস, মানে এইখানে তো চ্যারিটি করার কোনো সুযোগ নাই, তাই না? আপনি প্রফিট করে চ্যারিটি করেন, অন্য কাউকে আপনি সাহায্য করেন, সেটা অন্য জিনিস। অ্যাজ লং এজ ইউ আর ইন দ্য বিজনেস, এখানে কিন্তু কোনো সুযোগ নাই আপনার ওই দয়া দেখানোর, যে ঠিক আছে একটা লোক এরকমভাবে থাকুক, সে তাকে আপনি অন্যভাবে হেল্প করেন, কিন্তু বিজনেসে তো আপনার জবাব দিতে হবে। সেই জন্য প্রতিটা জায়গায় আপনার খরচ কমানোর, আপনার কনভেন্সে অনেক খরচ হচ্ছে কিনা বা এটা আরেকটু কমানো যায় কিনা, স্টেশনারি প্রিন্টিং যেগুলো করছে সেখানে কিছু খরচ কমানো যায় কিনা, তারপরে খাবার মানে এন্টারটেইনমেন্ট কি হচ্ছে সেখানে কোনো খরচ কমানো যায় কিনা, এরকম প্রতিটা হেডে আপনাকে তখন হাত দিতে হবে যে কি হচ্ছে। মান্থ টু মান্থ আপনাকে দেখতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে মান্থ টু মান্থ দেখে যে আমার তাহলে জানুয়ারি মাস যদি আমার 5,000 টাকা এন্টারটেইনমেন্টে চলে, তাহলে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে এসে এটা 20,000 কেন হলো, কি প্রয়োজন হলো, দরকার হলো, বা এরপরে এটা বেড়ে গেল কেন 20,000 25,000, আগে তো 10,000 12,000 ছিল। সেটা ব্যাখ্যা থাকতে পারে, বাট আবার ব্যাখ্যা নাও থাকতে পারে, অপ্রয়োজনীয় কোনো খরচ হচ্ছে কিনা। এরকমভাবে প্রতিটা হেডে আপনি কাজ করতে হবে। কাজ করলে আপনি তখন দেখবেন যে কোন জায়গাটা একদম পিন পয়েন্ট করা, যে লসটা আমার এই জায়গায় হচ্ছে, সে পিন পয়েন্টটা একজন উদ্যোক্তাকে করা শিখতে হবে। এবং আমি মোটামুটি থাম রুলগুলো, কোন জিনিসগুলো দেখলে আপনি কোথায় লস হচ্ছে, কোথায় অপচয় কমানো যাবে, কোথায় প্রফিট বাড়ানো যাবে, কোথায় খরচ কমানো যাবে, এটা কিন্তু আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। এবং এই জায়গাটায় আমি আরেকটা একদম সর্বশেষ, আমরা আজকের আলোচনায় চলে আসছি, এটা আমি স্টক নিয়ে বলছিলাম। এই জায়গাটায় আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রিসিভেবল। আমি একটু মুছে উপরে করি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে রিসিভেবলও একই অবস্থা। আপনি মানুষের কাছে টাকা পান, কিন্তু আপনার অফিসের সহকর্মীরা বা আপনি নিজেও ঠিকমতো এটারে এজিং করছেন না, যেমন রিসিভেবলস। হ্যাঁ, রিসিভেবলসে পড়ে আছে কথার কথা 7 লাখ টাকা। এখন এই 7 লাখ টাকাকে আপনার ব্যাখ্যা করতে হবে, এই 7 লাখ টাকা কত দিনের পুরনো। একইভাবে 30 দিন আগে হয়তো 3 লাখ টাকা, 60 দিন আগের 1 লাখ টাকা, 90 দিন আগের 1,50,000 টাকা, 1 বছর আগের আরও 1,50,000 টাকা। তাহলে আমার এই টাকাটা কেন পড়ে আছে? এইটা আদায়ের দায়িত্ব যাদের, তারা কি করছে? এটা তো লস, এটা তো আসছে না। 1 বছর হয়ে গেছে, 1.5 লাখ টাকা আসছে না, অথচ আমি সেল করেছি। এটা কিন্তু আমি সেল দেখিয়ে প্রফিট দেখিয়েছি, অথচ এই টাকাটা আসে নাই আমার। তাহলে এই রিসিভেবল যাদের কাছে পাবেন, টাকা পাবেন যাদের, এটারে ডেটর্সও বলে। এই রিসিভেবলটার আপনাকে এজিং করতে হবে, মানে মান্থ ওয়াইজ কত দিনের পুরনো রিসিভেবল সেটা আপনাকে বের করতে হবে। এটা কি 3 মাসের ডিউ, 4 মাসের ডিউ, 5 মাসের ডিউ, 10 মাসের ডিউ, 12 মাসের ডিউ, একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। কত পুরনো ডিউ, কেন সেই ডিউ, এই সব জায়গায় আপনি যেমন আপনি যদি অ্যানালাইসিস করতেন, তাহলে এত পুরনো একটা ডিউ পড়ে থাকতো না। মনিটরিংটা ভালো নাই, মনিটরিংটা স্ট্রং হচ্ছে না। আপনি হয়তো এই দায়িত্বটা আপনার নিজের আছে, একজন উদ্যোক্তা হিসেবে আপনার লোক নাই, তার মানে আপনি নিজেই এটা খেয়াল করছেন না। তাহলে এই সমস্ত কিছু আপনি যদি মাথায় রাখেন, আমার ধারণা যে আপনার বিজনেসে এফিসিয়েন্সি বাড়াতে, অপচয় কমাতে, কস্ট কন্ট্রোল করতে এবং প্রফিটেবিলিটি বাড়াতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এবং আজকের এই টোটাল আলোচনা থেকে আপনারা কতটুকু শিখলেন বা কতটুকু উপকৃত হলেন, এইটা কমেন্টে লিখে জানাবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে এরকম কোনো দারুণ কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা, এবং আপনাদের প্রত্যেকেরই নিজের বলার মতো একটা গল্প তৈরি হোক, সেই দোয়া করছি। আল্লাহ হাফেজ।